জি স্যার, শোনা যাচ্ছে। জি। তো আজকে আমরা ফেব্রাইল ইলনেস নিয়ে কথা বলবো। আগের সবগুলো ক্লাসেই মোটামুটি ফিভার নিয়ে আলোচনা হয়েছে। তো ফিভারের স্পেসিফিক কিছু কন্ডিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। পেডিয়াট্রিক্স ওপিডিতে আপনি যে পেশেন্ট গুলো পাবেন তার মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে ফিভার নিয়ে আসবে। মানে কয়েকটা সিমটমস সবচেয়ে কমন। তার মধ্যে একটা হচ্ছে ফিভার, আরেকটা হচ্ছে আপনার কফ, আর হচ্ছে ব্রেথলেসনেস, ব্রঙ্কাই হুইজ, এগুলো আমরা আলোচনা করেছি। আর স্কিনের অনেকগুলো পেশেন্ট পাবেন পেডিয়াট্রিক্সের। তো আমরা স্কিনের মোটামুটি কমন যে ডিজিজগুলো আছে সেগুলো নিয়ে, হয়তো পেডিয়াট্রিক স্কিন এগুলো মানে অনেক বড়, তারপর আমরা যে কমন যেগুলো পাবেন সেগুলো নিয়ে নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করবো। তো আজকে আমরা যে ফেব্রাইল যে কন্ডিশনগুলো আছে এগুলো কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন, কোথায় অ্যান্টিবায়োটিক লাগবে কোথায় লাগবে না, অ্যান্টিবায়োটিক সচেতনতা রোধে আপনি কিভাবে ডায়াগনোসিসে যাবেন, এগুলো নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করব। তো আপনি ওপিডিতে যে পেশেন্টগুলো পাবেন, ফিভার মোস্ট কমনলি মেনিনজাইটিসের কারণে যেগুলো আছে বা এনকেফালাইটিস, এগুলো খুবই কম, হাজারের মধ্যে একটা দুইটা। মোস্ট কমন ফিভার যেটা সেটা হচ্ছে ভাইরাল ফিভার। যদি 100 জন পেশেন্ট আপনার কাছে ফিভার নিয়ে আসে, 100 জন, তার মধ্যে আপনি মোর দেন 75% থাকবে এগুলো ভাইরাল ফিভার, হয়তো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অথবা তাদের মানে কমন কোল্ড, অথবা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস দ্বারা ইনফেকশন হলো, জ্বর আসলো। হ্যাঁ, তো এই ভাইরাল ফিভার গুলো বোঝার একটা ক্লু আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে ভাইরাল ফিভারে সবসময় রানি নোজ থাকবে। ভাইরাল ফিভারে সবসময় কি থাকবে? রানি নোজ থাকবে। এই একটা মাত্র ক্লু দ্বারা আপনারা বুঝতে পারবেন যে এটা কি মানে ভাইরাল ফিভার না এন্টেরিক ফিভার। তো ভাইরাল ফিভার এবং এন্টেরিক ফিভার থেকে আলাদা করার আরো কিছু ক্লু আপনারা পাবেন যখন একটা পেশেন্টের মধ্যে আপনি রানি নোজটা পাবেন। হ্যাঁ, যে পেশেন্টের জ্বর আছে সাথে সর্দি আছে, তো জ্বর সর্দি একসাথে হয়ে গেলে আপনার ডায়াগনোসিস মোটামুটি হয়ে গেছে যেটা হচ্ছে ভাইরাল ফিভার। জ্বর সর্দি ভাইরাল ফিভার, ফিভার প্লাস রানি নোজ, অথবা সাথে কারো ড্রাই কফ থাকতে পারে। তো ইউজুয়ালি এন্টেরিক ফিভার যেটা আছে সেটা রানি নোজ নিয়ে প্রেজেন্স করে না। তো রানি নোজ নিয়ে যদি কোনো পেশেন্ট আসে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ডায়াগনোসিসটা সহজ হয়ে যাবে। একটা পেশেন্ট 10 দিনের জ্বর নিয়ে আসছে, এখন আমরা জানি 7 দিনের বেশি যে জ্বর থাকে সেটাকে আমরা এন্টেরিক ফিভার হিসেবে চিন্তা করি। এখন 10 দিনের জ্বর যদি নিয়ে আসে, আপনি হিস্ট্রি নেন যে তার জ্বরটা কিভাবে শুরু হয়েছে, যে সর্দি কাশি দিয়ে শুরু হয়েছে কিনা। যদি বলে যে হ্যাঁ সর্দি কাশি দ্বারা শুরু হয়েছে, যে তার জ্বরের প্রথমে সর্দি ছিল, তখন আপনি মোটামুটি নিশ্চিত হতে পারেন যে এটা ভাইরাল ফিভার ছিল। তো সর্দি দ্বারা শুধু যে ফিভার শুরু হয় এমন না, সর্দি দ্বারা আপার রেসপিরেটরি ইনফেকশন যেটা ওইটাও সর্দি দিয়ে শুরু হয়। এরপরে আপনার যে ব্রঙ্কিউলাইটিসটাও কিন্তু রানি নোজ দ্বারা শুরু হয়। তো ব্রঙ্কিউলাইটিস, আপার রেসপিরেটরি ইনফেকশন, ওইগুলো ফিভারের সাথে সাথে শর্টনেস অফ ব্রিদিং থাকবে, হুইজ থাকবে। এবং ব্রঙ্কিউলাইটিসের বাচ্চাদের ক্ষেত্রে আপনি হুইজ থাকবে, বাচ্চা ব্রেথলেসনেস থাকবে, বাচ্চাটা তবে প্লেফুল থাকবে। তো মোটামুটি যদি রানি নোজ পান অথবা আপার রেসপিরেটরি ইনফেকশনের যে সাইনগুলো আছে যেমন ড্রাই কফ, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ভাইরাল ফিভার। কারণ ভাইরাল ফিভার বোঝার পরে সুবিধাটা কি, আপনি ওপিডিতে বাচ্চাদেরকে এমনি মানে বাচ্চাদের মা বাবা ব্লাড টেস্ট বা কোনো টেস্ট করতে চায় না। তো যখন আপনি ভাইরাল ফিভার এটা ডায়াগনোসিস করতে পারবেন, সেক্ষেত্রে কয়েকটা সুবিধা আছে। একটা হচ্ছে আপনার কাউন্সেলিং মেথড। হ্যাঁ, বাচ্চার ভাইরাল ফিভার গুলোর যে একটা নেচার আছে, যেটা প্রথম দিন যদি জ্বর যদি 100, প্রথম দিন যদি 101 ডিগ্রি থাকে, দ্বিতীয় দিন এটা 102 হতে পারে, 103-4 পর্যন্ত যেতে পারে। তো এক্ষেত্রে কাউন্সিলিং এর যেটা সুবিধা সেটা হচ্ছে তাদেরকে একটু কাউন্সিলিং করতে হবে যে এই জ্বরটা 7 দিন পর্যন্ত থাকতে পারে। আপনার কাছে যদি জ্বরের প্রথম দিনে চলে আসে, আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চা সর্দিও আছে জ্বরও আছে, তখন আপনি কাউন্সিলিং করেন যে মা, ভয়ের কোনো কারণ নাই, এটা ভাইরাস জনিত জ্বর, এটা আশেপাশে অনেকে এটাতে আক্রান্ত হচ্ছে, এটা সর্বোচ্চ 7 দিন পর্যন্ত যাবে। আপনার যেটা কাজ সেটা হচ্ছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি তাকে নাপা এবং যদি রানিনস থাকে সেক্ষেত্রে এন্টিহিস্টামিন, এবং সাথে কি দিতে পারেন, একটা ড্রপ দিতে পারেন, নর্সল একটা ড্রপ দিতে পারেন। যদি 2 বছরের কম হয়, 2 বছরের উপরে গেলে তাহলে তাদেরকে অক্সিমেটাজোলিন, লাইনেক্স, আফরিন যে ড্রপগুলো পাওয়া যায় সেগুলো আপনি দিতে পারেন। এখন কাউন্সিলিংটা যেভাবে করবেন, যে এখানে আপনার কাজ হচ্ছে তাদেরকে একটা থার্মোমিটার, যেসব বাচ্চাদের মানে বেশি বেশি জ্বর হয়, জ্বরের বাচ্চাদের যখনই আসবে তখন ফ্যামিলিতে যদি কোনো এডুকেটেড পার্সন থাকে তাদেরকে একটা থার্মোমিটার নিয়ে রাখতে বলবেন, যে আপনি একটা থার্মোমিটার কিনে রাখবেন। কারণ হচ্ছে যে ভাইরাল ফিভার যেগুলো আছে এগুলো আজকে যদিও 100 ডিগ্রি থাকে, 100 ডিগ্রি মানে ফ্যারেনহাইট যদি থাকে, এটা দ্বিতীয় দিন তৃতীয় দিনে 103-4 পর্যন্ত হয়ে যায়। তো 102 এর উপর যদি জ্বর চলে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু কনভালশন হওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ, ফেব্রাইল কনভালশন হওয়ার একটা চান্স থাকে। অথবা বাচ্চার যদি আগের যে ভাই বোন আছে তাদের যদি মানে এরকম ফেব্রাইল কনভালশনের হিস্ট্রি থাকে, তাহলে এই বাচ্চারও ফেব্রাইল কনভালশন হতে পারে। সেই জন্য ভাইরাল ফিভারের মধ্যে আপনি ওষুধ দেওয়ার পাশাপাশি একটা থার্মোমিটার তাদেরকে বলবেন যে আপনি একটা থার্মোমিটার কিনে রাখবেন। এখন ডিজিটাল থার্মোমিটার পাওয়া যায়, যে এটা এক জিরাতে দিলে 1 মিনিট পরে মানে অটোমেটিক একটা ডাক দিয়ে এখানে টেম্পারেচারটা দেখায়। তো একটা ডিজিটাল থার্মোমিটার 120-25 টাকা বা 150 টাকার মতো নেয়, এটা একটু কিনে রাখতে বলবেন। তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি মেডিসিন দেওয়ার পরে তো এখানে লিখে দিবেন যে বাচ্চাদেরকে ভাইরাল ফিভারের মধ্যে যেটা সমস্যা হয় এটা হচ্ছে মায়েরা ভয় পেয়ে যায়, যে ওষুধ খাচ্ছে তারপর জ্বর কমতেছে না, বাড়তেছে। ধরুন আপনার কাছে প্রথম দিন আসছে পেশেন্টটা, এখন প্রথম দিন জ্বর ছিল 100 ডিগ্রি, এখন আপনি দিলেন কি একটা নাপা, সাথে তাকে একটা অ্যান্টিহিস্টামিন দিলেন, সাপোজ আপনি তাকে একটা ডেসলর বা এলাট্রল যে কোনো একটা দিলেন। এখন দেওয়ার পরে প্রথম দিন ওষুধ খাওয়ার পরে, কারণ এই জ্বরটা তো পিক করবে, 7 দিন পর্যন্ত এটা টোটাল টাইম লাগবে ভালো হতে, তো তৃতীয় দিনে কিন্তু জ্বরটা হঠাৎ বেড়ে যেতে পারে। এখন বাচ্চার মায়েরা যেটা বলবে সেটা, যে ধরুন আপনার কাছে আসছে জ্বর 100 ছিল, এটা ডে 1 ডে 2 তো এমন ছিল, ডে 3 তে এরকম পিক করে 103 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। যে ডে 1 2 এখানে 101 ডিগ্রি বা এখানেও 101, এখন ডে 3 তে এটা পিক করে 103 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত হতে পারে। তখন যদি কাউন্সিলিং আপনি না করেন, তাহলে তারা যে জিনিসটা বলে বেড়াবে যে এই ডাক্তার থেকে ওষুধ খাওয়ানোর পরে জ্বর বেড়ে গেছে, এই যে একটা মানে নেগেটিভ প্রচারণা তারা করতে পারে। সেজন্য আপনার প্রথমে কাউন্সিলিং করতে হবে যে এটা ভাইরাল ফিভার, এই জ্বরটা 7 দিন থাকে, আজকে জ্বর একটু কম, কালকে একটু বাড়তে পারে। আপনার জ্বর যখন বাড়বে, যদি 101 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পর্যন্ত হতে পারে, আপনার ভয় পাওয়ার দরকার নাই। যদি আপনার জ্বর 103 ডিগ্রি 102 এর উপরে চলে যায় অথবা 102 ডিগ্রি হয়, তখন আপনি সাপোজিটরি দিবেন। সাপোজিটরি ডোজ ডিটেইলস আমরা আলোচনা করছি আগে। হ্যাঁ, আর যে বেলায় আপনি সাপোজিটরি দিবেন ওই বেলায় মুখের ওষুধটা বন্ধ রাখবেন। মুখে যে আপনি প্যারাসিটামল যে খাবার যেটা আছে এটা বন্ধ রাখবেন, ওই বেলায় শুধু সাপোজিটরি দিবেন। আর তাহলে এটা নিয়ে সাপোজিটরি ক্লাসে প্রথম ক্লাসে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করছি আমরা, এখানে ডিটেইলস বলার দরকার নাই। তাহলে এখানে কাউন্সিলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনি তাদেরকে কাউন্সিলিং করতে হবে। তাহলে
পরে কাউন্সিলিং করে দিবেন যে জ্বরটা 7 দিন পর্যন্ত থাকতে পারে, তৃতীয় চতুর্থ দিন জ্বরটা বাড়তে পারে। জ্বর বেড়ে গেলেও আপনার ভয়ের কোনো দরকার নাই, আপনি ভয় পাবেন না। জ্বরটা আপনার যখন 101 বা 2 এর বেশি চলে যাবে তখন আপনি সাপোজিটরি দিবেন। হ্যাঁ, তাহলে দৈনিক আমাদের ম্যাক্সিমাম যে ডোজটা আছে যে 50 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, এটা আমরা দৈনিক 4 বার দেই। তো 4 বার দিলে আমাদের দৈনিক ম্যাক্সিমাম হলো 60 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে আপনি দিতে পারবেন। তাহলে আপনি যদি সকালবেলা সে ওষুধ দেয়, আমরা 4 বেলা ওষুধ দেই, তো 4 বেলা তো ওষুধ অলরেডি দেওয়া হয় না, 3 বেলা দেওয়া হয়, সেজন্য একটু ডোজ আপনি বেশি দিতে পারবেন। যেমন 8 কেজিতে সাপোজিটরি পাবে 15 মিলিগ্রাম করে, যদি আমরা ধরি 125 মিলিগ্রাম। 10 কেজিতে সে আবার পাচ্ছে 8 কেজিতে 120 মিলিগ্রাম, তো 120 মিলিগ্রামের সাপোজিটরি হয় না, 125 এর হয়। এখন 10 কেজির একটা বাচ্চা আসছে, এখন 10 কেজি বাচ্চাকে যদি আপনি সাপোজিটরি লিখেন তাহলে লিখতে হবে কত, 100 মানে 10 15 150 মানে 150 মিলিগ্রামের সাপোজিটরি লিখতে হবে। এখন 150 মিলিগ্রামের সাপোজিটরি পাওয়া যায় না, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি 250 মিলিগ্রামের একটা সাপোজিটরি আপনি তাকে দিবেন, এবং ওষুধ যে 4 বেলা ছিল 4 বেলাটা 3 বেলাতে নিয়ে আসবেন। 3 বেলাতে নিয়ে আসলে তাহলে ডোজ অ্যাডজাস্ট থাকবে, মানে ওভারডোজ হবে না। হ্যাঁ, 4 বেলা দরকার না, 3 বেলা দিবেন। যদি আপনি একটু বেশি ডোজে দিতে চান তাহলে সেটা 3 বেলা দিবেন, 3 বেলা দিলে আপনার ডেইলি ডোজটা ঠিক থাকবে। তাহলে ভাইরাল ফিভারের মধ্যে আমাদের মূল কাজটা হচ্ছে কাউন্সেলিং কাউন্সেলিং কাউন্সেলিং। আর ভাইরাল ফিভার অ্যান্টিবায়োটিক্স এর কোনো দরকার নাই। এখন যেটা আপনি মানে পাবেন, মানে সিনারিও যে সিনারিও গুলো পাবেন, যে বাচ্চাদের এখন একদিন জ্বর হলে তারা ফার্মেসিতে চলে যায়। এখন ফার্মেসিতে চলে যাওয়ার পরে যেটা হয় যে ফার্মেসিওয়ালা তাদেরকে কয়েকটা সিরাপ, এখন খুবই কমন, একটা হচ্ছে সেপ 3, একটা হচ্ছে জিমাক্স। এই দুইটা অ্যান্টিবায়োটিক, এগুলো বাংলাদেশের সবচেয়ে দুইটা নির্যাতিত অ্যান্টিবায়োটিক্স বলা হয়, মুসলিম অ্যান্টিবায়োটিক্স। যে জ্বর হইলেই কোনো চিন্তা ভাবনা নাই, সিরাপ সেপ 3 সিরাপ জিমাক্স দিয়ে দেওয়া হচ্ছে। এখন যে সিরাপ সেপ 3 সিরাপ জিমাক্স এগুলো মানে ভাইরাল ফিভারে এগুলো কোনো রোল নাই। ভাইরাল ফিভারে সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, মানে অনেক ক্ষেত্রে নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য বা সেকেন্ডারি টনসিলাইটিস প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক্স অনেক স্যার দিয়ে থাকেন। তবে সেটারও কিছু রোল আছে, যেমন বাচ্চাটা ইমিউনো কম্প্রোমাইজ, বাচ্চাটা আপনি বার্থ নিলেন যে সেটা প্রি টার্ম বেবি ছিল, তো প্রি টার্ম বেবি যারা, তাদের ক্ষেত্রে কি হয়, যারা প্রি টার্ম বেবি তাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মানে ইনফেকশনের চান্সটা তাদের একটু বেড়ে যায়। হ্যাঁ, তো সেজন্য মানে ওই ক্ষেত্রে অথবা একটা ম্যাল নিউট্রিশনের বেবি দেখা যাচ্ছে তাদের যে কোনো ফিভার কন্ডিশনে আদার্স যে বডি যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো তাদের মধ্যে গ্রো করতেছে এবং তাদের প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক্স দেওয়া যায়। তখন অ্যান্টিবায়োটিক্স যদিও দেওয়া হয়, যাদের ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশনের চান্স আছে, যেমন বাচ্চাটা ম্যাল নিউট্রিশন অথবা আন্ডারওয়েট অথবা প্রি টার্ম বেবি ছিল, সবকিছু মিলে যে আপনার মনে হচ্ছে তার সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, তখন তাদের ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় সেক্ষেত্রে ফার্স্ট অর সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিনটা সর্বোচ্চ দিতে পারেন টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন। কিন্তু কোনোভাবেই সেপ 3 দেওয়া যাবে না। এগুলো আগে সবগুলো ক্লাসে আমরা বলছি যে সেপ 3 কোনোভাবেই দিবেন না, জিম্যাক্সে যাওয়ার কোনো দরকার নাই। এখন একটা সিনারিও আপনি পাবেন, তখন সেক্ষেত্রে আপনি কি দিবেন, তখন সেফপ্রাডিন আছে। হ্যাঁ, সেফপ্রাডিন, এরপর আরো কিছু অ্যান্টিবায়োটিক ফার্স্ট জেনারেশন মধ্যে আছে সেফপ্রাডিন, সেফালিক্সিন, ওইগুলো আপনি দিতে পারেন। অথবা সর্বোচ্চ সেফিউরিজিন পর্যন্ত দিতে পারেন, যে যদি মনে হয় যে রেসপিরেটরি ইনফেকশনের ঝুঁকি আছে তখন তাদেরকে আপনি সেফিউরিজিনটা দিতে পারেন, অন্য কিছু না। এজিথ্রোমাইসিন, ম্যাক্রোলিডস এগুলোতে যাওয়ার কোনো দরকার নাই। ভাইরাল ফিভার অ্যান্টিবায়োটিক্সে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু যদি যাদের ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশনের চান্স থাকে তাদের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন অথবা ফার্স্ট জেনারেশন সেফিউরিজিনটা আপনি, ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, সেখানে মধ্যে অনেকগুলো ড্রাগ আছে, ওইগুলো দিতে পারেন। এখন আসেন আরেকটা সিনারিও আমরা দেখি, যে একটা ড্রাগ আছে সেফাড্রক্সিল, ওটা ফার্স্ট জেনারেশনের, ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন একটা ড্রাগ আছে। ফার্স্ট জেনারেশনের গুলো ম্যাক্সিমাম দৈনিক 4 বার, কিন্তু একটা ড্রাগ আছে সেফাড্রক্সিল, ওটা দৈনিক 2 বার দিলে হয়, সেফাড্রক্সিল। হ্যাঁ, এটা আমরা অ্যান্টিবায়োটিক ডোজ ক্যালকুলেশনে আবার আলোচনা করে দেব। এটা অ্যাডোরা সিরাপ নামে পাওয়া যায়। হ্যাঁ, সিরাপ অ্যাডোরা। তাহলে এটা যদি আপনার কোথাও দেওয়া লাগে তাহলে আপনি ফার্স্ট জেনারেশনটা দেন। থার্ড জেনারেশন সেফালোস্পোরিন যেটা সেফিক্সিন নামে আমরা পাচ্ছি, এটার স্পেসিফিক ইন্ডিকেশন হচ্ছে টাইফয়েড ফিভার। এখন আপনি ভাইরাল ফিভারে যদি এটা দেন, রানি নোজ আছে, আপনাকে ডায়াগনোসিস করতে হবে। তো টাইফয়েড ফিভারের মধ্যে আপনি সেপ 3 যেটা ব্যবহার করবেন সেটা তো আপনি ভাইরাল ফিভারের মধ্যে দিয়ে কোনো লাভ নাই। এখন মনে শান্ত না যে এটা দিলেও আপনার 7 দিনে ভালো হবে, এটা না দিলেও 7 দিনে ভালো হবে। এখন এখানে আরেকটা বিষয় যেটা, যে ফার্মেসি থেকে সে সেফিক্সিন এবং এজিথ্রোমাইসিন খেয়ে আসছে 4 দিনের দিন, মানে প্রথম দিন সে চলে গেল, প্রথম দিন মানে যে বিষয়টা হলো, তাহলে আমরা এখানে বুঝলাম যে ভাইরাল ফিভার আমাদের অ্যান্টিবায়োটিক্সের কোনো রোল নাই। অ্যান্টিবায়োটিক্স আমরা কেবল তখনই দিতে পারি যখন আমরা সেকেন্ডারি ইনফেকশনের চান্স রিস্ক আছে মনে করব। সেটা কাদের কাদের ক্ষেত্রে আগে ক্লাসগুলোর মধ্যে বলছি, ম্যাল নিউট্রিশন। এক মানে ম্যাল নিউট্রিশন কিভাবে বুঝবেন, ধরেন আমরা জানি 1 বছরে 1 ইয়ারে এই ওজন হবে 10 কেজি, 1 ইয়ারের পরে প্রতি বছর 2 কেজি করে বাড়বে। এখন যদি 1 বছর বয়সের বাচ্চা আসছে, তার ওজন হচ্ছে 7 কেজি, এখন সে অনেক বেশি জ্বর নিয়ে আসছে, তাহলে এই বাচ্চাটা আন্ডারওয়েটে আছে, ম্যাল নিউট্রিশনে আছে। এই বাচ্চাটার জন্য সেকেন্ডারি ইনফেকশনের ঝুঁকি থাকতে পারে। তার যদি আপার আরপিআই, আপার রেসপিরেটরি ইনফেকশন থেকে তার যদি জ্বর পেয়ে থাকে, তাহলে সেখান থেকে তার নিউমোনিয়া হয়ে যাওয়ার চান্স আছে। তখন এই বাচ্চাটার ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক আপনি দিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু 1 বছর বয়স, বাচ্চার ওজন 12 কেজি, তাহলে এই বাচ্চা রানি নোজ ফিভার নিয়ে আসছে, এই বাচ্চার ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক্সের দরকার নাই। বাচ্চা টার্ম বেবি, বাচ্চা বার্থ হিস্ট্রি নিলেন যে সে মানে নরমাল 37 উইক্সের পরে হয়েছে, 37 উইক্সের পরে, তার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্সের কোনো দরকার নাই। কিন্তু তার জন্মের হিস্ট্রি নিয়ে দেখেন সে 28 সপ্তাহে ডেলিভারি পেয়েছে, তাহলে এই বাচ্চার কিন্তু মানে একটা রিস্ক থাকে, এই বাচ্চাগুলোর ইনফেকশনের রিস্ক থাকে। তো ম্যাল নিউট্রিশন অথবা ইমিউনো কম্প্রোমাইজ যে বাচ্চাগুলো মনে করবেন তাদেরকে অ্যান্টিবায়োটিক দিবেন, আমাদের অ্যান্টিবায়োটিক্সের দরকার নাই। তো এখানে আমি যেটা বলতে চাইলাম যে একটা বাচ্চা ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে আসছে, হয়েছে কি বিষয়টা আমরা আগে বলছি যে অ্যান্টিবায়োটিক কোনো রোল নাই। এখন বাচ্চা ফিভার রানি নোজ, প্রথম গেল সে ফার্মেসিতে, সেখানে একজন কোয়াক তাকে দেখলো, কোয়াক দেখার পরে তাকে দিল নাপা, এরপরে জিমাক্স, এই দুটো জিনিস তাকে দিল। এখন সে দুইটাই খাইলো, খাবার পরে আমরা আগে বলছি যে ভাইরাল ফিভার ডে 3, ডে 4, এই দুই দিনে ভাইরাল ফিভার গুলো একটু পিক লেভেলে চলে যায়। যে ডে 1 এ ধরেন 101 ডিগ্রি ছিল, ডে 2 3 4 এর মধ্যে এটা 104 ডিগ্রি 3 ডিগ্রি হয়ে গেছে। এখন সে ফার্মেসিওয়ালা থেকে নাপা জিমাক্স খাচ্ছে, এখন খাবার পরে সে ডে 3 যত বাড়বে, প্রথম দিনে সে গেছে মানে ডে 1 এ সে ডাক্তারের কাছে না যায়, ফার্মেসিওয়ালার কাছে গেছে, ফার্মেসিওয়ালা শুধু ওষুধ দিচ্ছে, ফার্মেসিওয়ালা তার কাউন্সেলিং জানে না এবং এই জ্বরের নেচারটা জানে না, যেটা ডে 3 4 এর মধ্যে যে পিক করতে পারে এই জিনিসটা তো সে জানে না। তখন সে নাপা জিমাক্স এবং অ্যান্টিহিস্টামিন সবগুলো দিয়ে দিয়েছে, মানে আপনার জন্য কোনো কিছু বাকি হয় না। এখন ডে 3 আর 4 এর পেশেন্ট আপনার কাছে আসবে যে আমি তো ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইছি, এখন তো জ্বর বেড়ে গেছে। এবং ঠিক এটার মানে যদি আমরা উল্টাভাবে একটু চিন্তা করি, যে প্রথম দিন আপনার কাছে আসতে পেশেন্ট, আপনি কাউন্সেলিং করলেন না, আপনি নাপা দিলেন এবং অ্যান্টিহিস্টামিন দিলেন, ড্রপ দিলেন, কিন্তু আপনি তৃতীয় দিন চতুর্থ দিন জ্বর বাড়তে পারে এই কথা কিন্তু আপনি বলেন নাই। তখন কি হবে, তখন তৃতীয় চতুর্থ দিন জ্বর বেড়ে যাবে, পেশেন্ট বলবে আপনার ওষুধ থেকে জ্বর বেড়ে গেছে। তখন পেশেন্ট ফার্মেসিওয়ালার কাছে যাবে যে ওই ডাক্তারের কাছে গেলাম, এখন তো জ্বর আরো বেড়ে গেছে, তো আপনি দিয়েছেন নাপা অ্যান্টিহিস্টামিন আর কি দিয়েছেন একটা ড্রপ। এখন ফার্মেসিওয়ালা গুলো কি ডাক্তারের কাছে গেছে, উনি তো কোনো অ্যান্টিবায়োটিক দেয় নাই, চতুর্থ দিন ফার্মেসিওয়ালার কাছে গেছে, ফার্মেসিওয়ালা একটা অ্যান্টিবায়োটিক জিম্যাক্স অ্যাড করে দিয়েছে অথবা একটা সেপ 3 অ্যাড করে দিয়েছে। এখন আপনারও কিন্তু জানা নাই যে এটা চতুর্থ দিন তৃতীয় দিন চতুর্থ দিনে জ্বর পিক করতে পারে, এটা যদি আপনারও জানা না থাকে তাহলে আপনিও কনফিউজ হয়ে যাবেন, আমি যদি অ্যান্টিবায়োটিক দিতাম তাহলে তো ভালো হয়ে যেত, আপনার এরকম একটা আফসোস হতে পারে। এখন যাই হোক, চতুর্থ দিন
পেশেন্ট গেল ফার্মেসিওয়ালার কাছে, এখন পেশেন্টকে ফার্মেসিওয়ালা জিম্যাক্স সিরাপ দিল, দেওয়ার 2 দিনের মধ্যে জ্বর ভালো হয়ে গেছে, মানে ডে 6 এর মধ্যে জ্বর ভালো হয়ে গেছে। এখন পেশেন্ট পার্টি এই ক্ষেত্রে অনেক বেশি খুশি হয়ে যাবে যে দেখো আমাদের অমুক ডাক্তার, যে আমাদের দোকানদার ডাক্তার, সেটা এমবিবিএস থেকে অনেক ভালো জানে, এমবিবিএস এর ওষুধ আমি 4 দিন খাওয়াইছি কিছু হয় নাই, আর আমাদের সলিমুদ্দিন ওষুধ 2 দিন খাওয়ানোর পরে পেশেন্ট পরিপূর্ণ সুস্থ। তখন সেই ফার্মেসিওয়ালা বিশ্বাস হবে যে জিম্যাক্সে তার মানে জ্বর ভালো করে, এবং পেশেন্ট পার্টির একটা বিশ্বাস হয়ে গেছে জিম্যাক্স অথবা অ্যান্টিবায়োটিক সেফ যেটা দিছে ওটাতে জ্বর ভালো হয়ে গেছে আসলে। এবং আপনার কাছে আসে যখন হিস্ট্রিটা দিবে, আপনার যদি এই জ্বরের নেচার জানা না থাকে, তখন আপনারও মনে হবে, আমি এরকম অনেক ডাক্তার পাইছি যে তারা বলে যে মানে মনে বুঝতেছে না নিজের সন্তানের ব্যাপারে, যে 74 দিন অ্যান্টিবায়োটিক সেট করছে, অ্যান্টিবায়োটিক 4 দিন পর্যন্ত অপেক্ষা করছে। তো আমি অনেক সিনিয়র, যে আমি বললাম যে নিজের বাচ্চার জন্য যে আপু আপনি 7 দিন অপেক্ষা করেন, এবং 4 দিন পর্যন্ত জ্বর অনেক বেশি দেখে উনি আশ্চর্য হলো না, উনি অ্যান্টিবায়োটিক সেট করলো, এরপর 2 দিন পরে জ্বর ভালো হয়ে গেছে। আর ডে 6 এবং ডে 7 এর মধ্যে জ্বরটা এমনি ভালো হবে ডেঙ্গুর মতো। এখন জ্বর ভালো হয়ে যাবে, তোমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার তো ওষুধের রেসপন্স করছে, হ্যাঁ আমি ভাইয়ের কথা না শুনে আমি অ্যান্টিবায়োটিক সেট করছি, অ্যান্টিবায়োটিক ভালো কাজ করছে। তো অ্যান্টিবায়োটিক এবং ভাইরাল ফিভার এটা নেচার না জানার কারণে এই ভুলটা হয়ে থাকে। তো যাই হোক, এখন ফার্মেসি থেকে যদি ফার্মেসিওয়ালার ওষুধ যদি ফার্মেসিওয়ালার কাছে যদি প্রথম দিন যায়, ফার্মেসিওয়ালা অ্যান্টিবায়োটিক দিলো, জ্বর না দিলো, সব কিছু দিয়ে দিলে এখন আপনার কাছে আসলো, আপনি কি করবেন? এখন আমাদের ক্ষেত্রে যে আমাদের ডক্টররা যে চেম্বারে যেটা করে থাকে, ফার্মেসিওয়ালা সাপোজ জিম্যাক্স সিরাপ দিছে, নাপা দিছে 2টা, এই 2টা পেশেন্ট 4 দিন খাইছে ভালো হয় নাই, এখন আপনি দেখছেন এখানে রানি নোজ আছে, এখন রানি নোজ আছে, তখন আপনার বুঝতে হবে যে এই জ্বরটা 4 দিনে ভালো হবে না, এটা 7 দিন পর্যন্ত লাগতে পারে। এখন আপনার কখনোই এটা উচিত হবে না যে পেশেন্টের জিম্যাক্সটা আপনি কেটে একটা সেট ফ্রি অ্যাড করে দিলেন। আর জিম্যাক্স এর এখানে কোনো রোল নাই, সেট ফ্রিরও একটা কোনো রোল নাই। প্রথমে যে ফার্মেসিওয়ালা জিম্যাক্স দিল সে একটা আনইথিক্যাল কাজ করছে, যে এখানে জিম্যাক্সের দরকার ছিল না সেটা দিল। এখন পরবর্তীতে এখন কি হবে, মানে এখানে তো জিম্যাক্সের কোনো রোল নাই, তাহলে জিম্যাক্স এখানে কিছু করতে পারবে না। হ্যাঁ, আপনারা বাচ্চা কাচ্চা একটু দূরে রাখেন। তাহলে ফার্মেসিওয়ালা দিল জিম্যাক্স, এখন ফার্মেসিওয়ালা জিম্যাক্স দিল 4 দিনে পেশেন্টের কিছু হলো না, পঞ্চম দিন আপনার কাছে আসলো, আপনি দিলেন সেফট্রি, জিম্যাক্সটা কেটে দিলেন। তাহলে ভাই এখানে যে রানি নোজটা আছে এটা দেখে তো আপনার ডায়াগনোসিসে যাইতে হবে ভাইরাল ফিভার। এখন আপনার একজন ডক্টর হিসেবে আপনি তাকে 3rd জেনারেশন সেফালোস্পোরি দিন, যেটা আমার একমাত্র এন্টেরিক ফিভারের জন্য ইন্ডিকেটেড, অথবা ইউটি এর জন্য ইন্ডিকেটেড, অথবা নিউমোনিয়ার জন্য ইন্ডিকেটেড। তাহলে এই ওষুধটা আমি রানি নোজ প্লাস ফিভার, এবং আমি মনে মনে জানতেছি এটা ভাইরাল ফিভার, এটা আপনি কেন দিলেন? এই দেওয়ার পক্ষে আপনার একটা যুক্তি থাকতে হবে। যদি বলেন আমি সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য দিছি, তো সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আপনি 3rd জেনারেশন সেকেন্ড জেনারেশন সবগুলো ফেলে আসে 3rd জেনারেশন কেন গেলেন? এবং কোন বইতে আছে যে সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্টের জন্য আপনাকে 3rd জেনারেশনে যেতে হবে? আপনি যখন 3rd জেনারেশনটা দিবেন, ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স হচ্ছে, এখানে দরকার হচ্ছে না, এটা আপনাকে দিচ্ছেন, তখন কি হবে? এভাবে অ্যান্টিবায়োটিক্স গুলো একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তখন দেখা যাচ্ছে যখন 3rd জেনারেশন রেজিস্ট্যান্স তৈরি হয়, তখন 1st জেনারেশন সেকেন্ড জেনারেশন অটোমেটিকই ইয়া হয়ে যায়। ধরেন আইফোন 15 এ যদি সমস্যা দেখা দেয়, তাহলে 13 14 তো এমনি সমস্যা দেখা দিবে। তো সেজন্য আপনি সেফ ফ্রিতে যাবেন না। তাহলে এই পেশেন্টটাকে আপনি কিভাবে এখন কাউন্সেলিং করবেন? এখানে কাউন্সেলিং করার নিয়ম হচ্ছে যেটা সত্য সেটা, আপনার এখানে অ্যান্টিবায়োটিক্সের কোনো দরকার ছিল না, এটা একটা ভাইরাস জনিত রোগ। যদি আপনার শহরের মধ্যে হয় তাহলে আপনি তাকে একটা সিবিসি দিলেন, তো সিবিসি রিপোর্ট আসতে 2 দিন সময় লাগবে অথবা 1 দিন সময় লাগবে। 74 দিন আসলে এটা মানে সিবিসি রিপোর্ট আপনি 1 দিন পরে আসতে বলবেন, যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো কন্টিনিউ করতে বলবেন। পরের দিন আসলো, আসার পরে আপনি রিপোর্ট দেখবেন যে ভালো আছে, ঠিক আছে। আর নাহলে 74 দিন তো আসবে আপনার কাছে, জ্বর যেহেতু অনেক বেড়ে গেছে সেজন্যই আসবে। দেখবেন ফার্মেসিওয়ালা সবকিছু দেয় কিন্তু সাপোজিটরিটা অ্যাড করে না। তখন আপনি যেটা করতে পারেন, সেখানে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন যদি না থাকে, অ্যান্টিহিস্টামিন আপনি তখন সেই জন্য আপনাকে এমন কিছু দিতে হবে যেটা বাচ্চার ক্ষতি হবে না, উপকার হবে। সেক্ষেত্রে আপনি তাকে কিছু কাউন্সেলিং করতে পারেন এবং জ্বরের যে নেচারটা আছে এটা সম্পর্কে একটা আইডিয়া দিবেন। সাথে তাকে কি দিবেন, যে 102 ডিগ্রির উপরে যদি জ্বর যায় তাহলে আপনি একটা সাপোজিটরি দিবেন, অথবা যদি চেম্বারের মধ্যে তার 102 ডিগ্রি জ্বর থেকে 101 ডিগ্রি জ্বর থাকে সেক্ষেত্রে আপনি একটা সাপোজিটরি দিবেন। এটা যারা ফার্মেসি মানে কোয়াক সেরে আপনার কাছে আসছে তাদের জন্য। আর যারা আপনার কাছে ডাইরেক্টলি চলে আসছে প্রথম দিন, তখন তাদেরকে আপনি ট্রিটমেন্টটা প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, প্যারাসিটামল ওরাল ডোজ, এবং লিখে দিবেন সেখানে স্পষ্টভাবে যে একটা থার্মোমিটার কিনে নেবেন, 101 2 ডিগ্রি যদি জ্বর হয় তখন সেই ক্ষেত্রে তাকে কি দিবেন, আপনি সাপোজিটরি দিবেন। আর এই জ্বরটা 3য় অথবা 4র্থ দিন অনেক বাড়তে পারে, সেক্ষেত্রে আপনি সাপোজিটরি দিবেন এবং তাকে মানে গা মোছাই দিবেন, অন্য কিছু করার দরকার নেই, 7 দিনের মধ্যে এই জ্বরটা ভালো হয়ে যাবে। ভাইরাল ফিভারের পরবর্তী একটা সমস্যা হয় পোস্ট ভাইরাল ড্রাই কফ।
পোস্ট ভাইরাল ফ্যাটিক সিনড্রোম। অনেক বাচ্চা আছে জ্বর হওয়ার পর অনেক দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, তখন তাদেরকে কাউন্সিলিং করবেন যে বাইরে জ্বরে পড়ে এরকম এটা হওয়াটা স্বাভাবিক, ওকে ভালোভাবে মানে খাবার দাবার করান, ঠিক হয়ে যাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যে যদি টাইপ অফ শুরু হয় তখন আপনি একটা কফ সাপ্রেসেন্ট যে মিরাকফ যে সিরাপটা আছে অথবা ডেক্সট্রোমেথরফেন যে সিরাপটা আছে ব্রোফেক্স নামে পাওয়া যায়, এই সিরাপগুলো আপনি তাকে দিতে পারেন। হ্যাঁ, আমরা ইউজালি মানে একবারই অল্প বয়স থেকে দেওয়া যায় মিরাকফ সিরাপটা সব বয়সের মধ্যে দেওয়া যায়, ওটা আপনি দিতে পারেন। তাহলে এটা হলো মোটামুটি ভাইরাল ফিভার নিয়ে আলোচনা। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোনো ডাক্তার অ্যাজিথ্রোমাইসিন দিল, সেটা কেটে সেফ 3 বসাতে যাবেন না। হ্যাঁ, জিমেক্স দেওয়া এটা সেলফ ক্রাইম। এখন এটা কেটে আপনি সেফ 3 বসাই দিলেন, সেটা আরেকটা ক্রাইম। অথবা অ্যান্টিবায়োটিকের জায়গায় আরেকটা অ্যান্টিবায়োটিক দিলেন, কিন্তু আপনি জানেন এখানে অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নাই, তাহলে দুইটাই কিন্তু ক্রাইমস হচ্ছে, এই ক্রাইমসগুলো করা যাবে না। এটা হলো আমাদের ভাইরাল ফিভার। আর এটা ভাইরাল ফিভারের সাথে সেকেন্ডারি ইনফেকশন হলে কি হবে না হবে এগুলো সবগুলো নিয়ে আমাদের আগের ক্লাসটা 7 নম্বর ক্লাসটাতে ডিটেইলস আলোচনা হয়েছে। এবার আসি আমরা এন্টেরিক ফিভারের আলোচনায়। এখন এন্টেরিক ফিভার এর আরেক নাম হচ্ছে টাইফয়েড ফিভার। সবাই জানেন সালমোনেলা টাইফি, প্যারাটাইফি, এই ব্যাকটেরিয়াগুলো দ্বারা হয়। এটা ট্রান্সমিশনটা হয় ফিকোরাল রোড, স্ট্রিট ফুড, রাস্তার আশেপাশে খাবার দাবার, অপরিষ্কার খাবার দাবারের মাধ্যমে এগুলো ট্রান্সমিট হয়। হ্যাঁ, এবং গতকালকে এটাতে বলেছিলাম যে ইকশেল যেটা আছে, ডিমের যে খোসাটা আছে, পোল্ট্রি ফার্মে যে ডিমগুলো থাকে, তো এগুলো যে আবর্জনা আছে ওটার মধ্যে কিন্তু সালমোনেলা ব্যাকটেরিয়া অনেক পরিমাণ থাকে। তো ওইসব জায়গাতে ডিমের খোসার মধ্যে কি থাকে, ব্যাকটেরিয়াগুলো থাকে। সেই জন্য ডিম আনার পরে প্রথমে উচিত হচ্ছে এটা বেসিনে রেখে ভালোভাবে পরিষ্কার করে ফেলা, এরপরে রেফ্রিজারেটরে রাখা। আদারওয়াইজ এগুলো কি করে আপনার খাবারের সাথে যদি ময়লাগুলো লেগে থাকে, এটা ডিম ভেঙে বাজি করার সময় বা যে কোনো অবস্থাতে কি হয়, ওইগুলো দ্বারা ফুড কন্টামিনেশন হয় এবং এন্টেরিক ফিভার হতে পারে। তো সেই জন্য এটা একটু মনে রাখবেন। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 7 থেকে 14 দিন। এখন জ্বরটা শুরু হয়, এটাতে কিন্তু রানিনোস থাকে না। এটা ইউজুয়ালি জ্বর শুরু হয়েছে, জ্বর শুরু হওয়ার পরে মানে প্রথমে হালকা জ্বর, এরপরে জ্বরটা বাড়তে থাকে, কন্টিনিউয়াসলি হাই গ্রেড ফিভার থাকে এখানে। হ্যাঁ, তো হাই গ্রেড ফিভার থাকে, বাচ্চা খাবার রুচি থাকে না, অ্যানোরেক্সিয়া থাকে, এরপরে পুরো শরীর ব্যথা করবে। ঠিক আছে, এখন যখন এই ধরনের ফিভার নিয়ে আসবে, কোনো রানিনোস নাই, এই ধরনের ফিভার এখন আমাদের বাংলাদেশে যে অবস্থা, এই অবস্থার মধ্যে এখানে দুইটা ডিডি মাথায় রাখবেন। একটা হচ্ছে এন্টেরিক ফিভার আর একটা হচ্ছে আমাদের ডেঙ্গু ফিভার। এই দুইটা ডিডি আপনারা মাথায় রাখবেন। যদি ডেঙ্গু এন্ডেমিক জোন হয়, যেমন ঢাকা, যেমন আমাদের নোয়াখালী, কুমিল্লা, ওইসব অঞ্চলের মধ্যে ডেঙ্গু খুব একটা নাই, নাই বললে চলে। আমি নিজে পার্সোনালি দেখি নাই, আপনারা দেখছেন কিনা জানি না। ঢাকার মধ্যে যদি ডেঙ্গুর যে সিজনটা আছে, ওই সিজনের মধ্যে এই ধরনের জ্বর নিয়ে আসছে, যে জ্বর আজকে প্রথমে জ্বর আসলে আমাদের প্রথম 4-5 দিন চলবে শুধু প্যারাসিটামল। এখন 4-5 দিন 7 দিন হয়ে গেছে, তার জ্বর যাচ্ছে না। ডেঙ্গু জ্বর 7 দিনে চলে যায়, ডেঙ্গুতে 3 দিনে দিনে অবস্থা খারাপ হয়ে যায়, পেশেন্ট 3 দিনে দিনে হসপিটালে চলে যাবে। কিন্তু এন্টেরিক ফিভারের মধ্যে নাপা খেলে জ্বর কমবে, এরপরে নাপার যে আমাদের ডিউরেশনটা 6 ঘন্টা পরে আবার জ্বর বেড়ে যেতে পারে। তো সেই জন্য ডেঙ্গু পেশেন্টগুলো ইউজুয়ালি 5-6 দিন পরে হসপিটালে আসে। এই এন্টেরিক ফিভারের পেশেন্টগুলো এগুলো 5-6 দিন পরে হসপিটালে আসে, যে 5-6 দিন হয়ে গেছে জ্বর এখনো ভালো হচ্ছে না কেন, ওষুধ খেলে কমে, এরপরে ওষুধ না খেলে বেড়ে যায়, এই ধরনের সিমটমস নিয়ে এরা 5-6 দিন পরে হসপিটালে আসে। আর ডেঙ্গুর যে পেশেন্টগুলো আছে এগুলো কিন্তু মানে প্রথম দিনই তাদের সিভিয়ার রেট্রো অরবিটাল হেডেক উইথ হাই গ্রেড ফিভার, যে প্রথম দিনে 103 থেকে 4 ডিগ্রি জ্বর এবং সাথে অনেক প্রচুর পরিমাণে রেট্রো অরবিটাল হেডেক, মানে চোখের পিছনে অনেক বেশি পরিমাণে ব্যথা করে, সাথে অনেক বেশি পরিমাণে অ্যানোরেক্সিয়া, নাউসিয়া থাকে, খাবার রুচি মোটেই থাকে না। এন্টেরিক ফিভারে খাবার রুচি থাকে না, তবে দিনে খাইতে পারে, নাউসিয়া ভমিটিং খুব একটা থাকে না। কিন্তু ডেঙ্গুতে অনেক বেশি পরিমাণে নাউসিয়া থাকে, যে তার খাইতে মন চাবে না, খাবার কোনো রুচি থাকবে না। তাহলে যখন পেশেন্ট আসবে প্রলং হাই গ্রেড ফিভার, মানে 7 দিনের উপরে তার জ্বর এবং তার কোনো খাবার রুচি নেই এবং অ্যাবডোমিনাল পেইন, জ্বরের সাথে তার ভমিটিং, ডায়রিয়া, কনস্টিপেশন, এগুলো থেকে বিশেষ করে এই দুইটা মনে রাখবেন, যে 7 দিন জ্বর হয়ে গেছে, 7 দিন জ্বর হওয়ার পরে তার পেট ব্যথাও করতেছে অথবা ডায়রিয়া শুরু হয়েছে, যদি এরকম একটা অবস্থা হয় 7 দিন পরে, তখন সেটাকে একটু ধরে নেবেন যে এটা কি, এটা হচ্ছে আপনার এন্টেরিক ফিভার হওয়ার চান্সটা অনেক বেশি। তো তাহলে আমাদের ডেঙ্গুর আলোচনা বা ডেঙ্গুর আলাদা আলোচনা হবে। ডেঙ্গুতে রেট্রোবিটাল হেডেক থাকবে, জ্বর অনেক বেশি পরিমাণে থাকবে। ডেঙ্গু জ্বরের মধ্যে যদি আপনি প্রথম 3 দিনের মধ্যে NS1 অ্যান্টিজেনটা দেখেন, সেটা পজিটিভ আসবে, এবং 3 দিন পর যে ডেঙ্গু আইজিএমটা পজিটিভ, ইউজুয়ালি পঞ্চম দিন চলে আসে ডেঙ্গু আইজিএম যে অ্যান্টিবডিটা আছে ওটা পজিটিভ আসে, এবং প্লেটলেট কাউন্টটা ডেঙ্গুতে মানে 74 দিন থেকে কমা শুরু হয়, কারো ক্ষেত্রে 3 দিনের মানে 62 ঘন্টা, আপনার 60 ঘন্টা পার হওয়ার পরে অনেকের ক্ষেত্রে প্লেটলেট কাউন্ট কমে, ইউজুয়ালি 72 ঘন্টার পরে কমতে থাকে। তাহলে ওটা ডেঙ্গুর আলোচনা। এখন পেশেন্ট আপনার কাছে আসছে, কোনো রানি নোজ নাই, জ্বর 4 দিন 5 দিন, সেক্ষেত্রে আমাদের যেটা 5 দিন 6 দিন হয়ে গেছে, রানি নোজ নাই, সাথে পেট ব্যথা আছে, তাহলে ফিভার প্লাস অ্যাবডোমিনাল পেইন, জ্বরের ডিউরেশন মোর দ্যান 7 ডেজ, যদি এরকম হয় এন্টেরিক ফিভার আপনি মাথায় রাখবেন। মাথায় রেখে আবার আপনি কিছু রিলেভেন্ট ইনভেস্টিগেশন করবেন। 7 দিন হয়ে গেছে জ্বর ভালো হচ্ছে না, কিছু ইনভেস্টিগেশন করবেন। তো প্রথমে কিছু ফিজিক্যাল এক্সামিনেশন আপনি করতে পারেন, যেটা আপনাকে এন্টেরিক ফিভারের দিকে কিছু ক্লু দিবে। হাই বডি টেম্পারেচার, যে জ্বরটা কখনো নর্মাল টেম্পারেচারে আসবে না, জ্বরটা অলওয়েজ মানে হাই টেম্পারেচারে থাকবে, একটু প্যালর হয়ে যেতে পারে শরীরটা, টাংটা একটু কোটেড টাং হতে পারে, কোটেড টাংটা একটু আমরা দেখাবো। আর হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি এটা পাওয়া যেতে পারে, তবে সবার ক্ষেত্রে না। এটা হচ্ছে যাদের একবারই সিভিয়ার এন্টেরিক ফিভারে চলে গেছে, 2 সপ্তাহ চলে গেছে, কোনো ওষুধ খাচ্ছে না, সেক্ষেত্রে হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি হতে পারে, আর রোজ স্পটস পাওয়া যেতে পারে। তাহলে এই দুটো জিনিস একটু মানে ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখবেন যে এই দুটো জিনিস আছে কিনা।
রোজ স্পটটা কি? রোজ স্পটটা হচ্ছে রেড ম্যাকিউল। ম্যাকিউল মানে দাগ দাগ করা, ছোট ছোট র্যাশ, এদের খুব ছোট ছোট র্যাশ। এটা টাইফয়েড প্যারাটাইফয়েড দুজনের ক্ষেত্রে হয়। মানে জ্বরের সপ্তম দিন এটা দেখা যায়। তাহলে একটা পেশেন্ট তার জ্বর হয়েছে, এখন 6-7 দিন হয়ে গেছে, ইউজুয়ালি 5-6 দিন পরে আসবে। কারণ যদি সপ্তম দিনে সাপোজ সে আসলো, 7 দিন পরে আসলো, তখন তার বডিতে এরকম কিছু র্যাশ দেখা যাচ্ছে, এই যে এরকম ছোট ছোট র্যাশ দেখা যাচ্ছে, ম্যাকিউল। ম্যাকুলার র্যাশ মানে জ্বরের সপ্তম দিন যদি এরকম র্যাশ দেখা যায়, তাহলে সেটা টাইফয়েড হিসেবে বিবেচনা করা হবে। ঠিক আছে, যেরকম এগুলোকে রোজ স্পট বলে, এটা টাইফয়েডের মধ্যে দেখা যায়। আর এরকম র্যাশ যদি জ্বর শুরু হওয়ার 3 দিনের দিন এরকম র্যাশ দেখা যায়, তো র্যাশের সাথে সাথে ম্যাকিউল, ম্যাকিউলের সাথে অনেক সময় প্যাপিউল হয়ে যায়। প্যাপিউল মানে ফুলে যাওয়া, ম্যাকিউল মানে শুধুমাত্র দাগ দেখা যাওয়া। 3 নম্বর দিন যদি হয় সেটা চিকেন পক্স, আর চতুর্থ দিন হয় মিজেলসের। আমরা 3টা মনে রাখি, চিকেন পক্স, মিজেলস আর এন্টেরিক ফিভার। ডে 4 এ মিজেলসের র্যাশ দেখা যায়, আর ডে 7 এ টাইফয়েডের র্যাশ দেখা যায়। 3 মানে 3 নম্বর জ্বর শুরু হয়েছে তার 48 ঘন্টা পরে র্যাশ। র্যাশ হয়ে হচ্ছে মানে র্যাশগুলো আস্তে আস্তে বড় হবে। চিকেন পক্স একটু পরে ক্লিনিক্যালি সবাই বুঝতে পারে, কিন্তু প্রথমে জ্বর শুরু হয়েছে 2 দিন পরে র্যাশ শুরু হয়েছে, ইনিশিয়ালি প্যাপিউল হয়ে যায় না, একটু সময় লাগে, 24 ঘন্টা 48 ঘন্টা। এখন যদি জ্বর শুরু হওয়ার 2 দিন পরে যদি এরকম র্যাশ আসে, তখন সেক্ষেত্রে আপনি চিকেন পক্সটা মাথায় রাখবেন। আর যদি 4 দিন পরে র্যাশ আসে কিন্তু সেখানে শুধুমাত্র র্যাশ, অন্য কিছু নাই, সেটা মিজেলস আরো কিছু সাইন সিম্পটমস আছে। আর এখন তো এমএমআর ভ্যাকসিন দেওয়ার পরে মিজেলসের রেশিও বাংলাদেশে খুব একটা নাই। আচ্ছা, আমরা যে কোটেড টাং যেটা আছে মানে জিব্বাটা, ওখানে কি হয়ে যায়, জিব্বাতে একটা থিক হোয়াইট ফিল্ম তৈরি হয়, একটা মানে সাদা কোটিং তৈরি হয়। এটা দেখতে কেমন? এটা দেখতে এই যেমন এটা একটা নর্মাল টাং। তাহলে টাইফয়েডের পেশেন্টকে যদি 7 দিন পরে আসে, জ্বরের কোনো রোগী 7 দিন পরে আসে, তখন তাকে আপনি একটু মানে তার জামাটা খুলে একটু চেক করবেন, তার টাংটা একটু দেখবেন, ব্যাক সাইডটা একটু দেখবেন যে সেখানে কোনো র্যাশ আছে কিনা। তাকে বাচ্চা বলে তাকে একটু হা করতে বলবেন, হা করে তার জিব্বাটা একটু দেখবেন, দেখেন একটা নর্মাল টাং, সে এটা রেড কালার থাকছে। আর যাদের টাইফয়েড তাদের 7 দিন পর ম্যাক্সিমাম পেশেন্টের মধ্যে এরকম এই যে একটা হোয়াইট কোটিং তৈরি হয়। হোয়াইট কোটেড টাং এটা হচ্ছে আপনার টাইফয়েডের একটা সাইন। দুইটা জিনিস মনে রাখবেন, রোজ স্পট আর হচ্ছে হোয়াইট কোটেড টাং। এখানে আরো ফিগার দেখতে পারেন যে এটা একটা নর্মাল টাং, এটা হোয়াইট কোটেড টাং। এটা মানে আরো ক্লিয়ারলি দেখা যায়, একবারে ডাইরেক্ট মানে পেশেন্টের যেরকম একটু হোয়াইট হয়ে যেতে পারে। ডায়াগনোসিসটা আপনি কিভাবে করবেন? এন্টেরিক ফিভার এটা কিভাবে ডায়াগনোসিস করবেন? তো ডায়াগনোসিসের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করব ব্লাড কালচার। ব্লাড কালচার হচ্ছে এটার এক নাম্বার ইনভেস্টিগেশন। ব্লাড কালচার ছাড়া অন্য যে ইনভেস্টিগেশন গুলো আছে ওইগুলোর খুব একটা মানে সেন্সিটিভিটি খুব একটা নাই। যেমন উইডাল টেস্ট করা হয়, ওটা সেন্সিটিভিটি 30 থেকে 40%। মানে 100টা পেশেন্ট তাদের টাইফয়েড হয়ে থাকলে আপনি উইডাল টেস্টে সর্বোচ্চ 30% ডায়াগনোসিস হবে, আর 70% কিন্তু ডায়াগনোসিস হবে না। এই কারণে ওটার খুব একটা ভ্যালু নাই। তাহলে আমাদের প্রথম যে টেস্টটা আছে সেটা হচ্ছে ধরেন জ্বর হলো, জ্বর 5 দিনের দিন আসছে, এই জ্বর শুরু হয়েছে 1 তারিখে, পেশেন্ট আপনার কাছে 5 তারিখে আসছে, তাহলে 5 তারিখে যদি আসে তাহলে আপনার টেস্ট হবে কি দুইটা, সিবিসি আর সাথে হবে ব্লাড সিএস। ব্লাড সিএসটা প্রথম সপ্তাহেই মানে পজিটিভ আসতে পারে, তাও ব্লাড সিএসও 70% এর মতো আসে, এখানেও 20-30% যে পেশেন্টের এন্টেরিক ফিভার কিন্তু দেখা যাচ্ছে সিএস এর মধ্যে কিছু দেখা যাচ্ছে না, এরকম হতে পারে। তখন আপনার ক্লিনিক্যাল যে রিলিভেন্ট যে এগুলো আছে মানে সবকিছু মিলে আপনাকে ডায়াগনোসিসে যাইতে হবে। তাহলে আমরা প্রথমে ক্লিনিক্যাল পিকচারটা দেখলাম, ক্লিনিক্যাল পিকচারে যে পেশেন্টের 7 দিনের বেশি জ্বর, সাথে রোজ স্পট, সাথে আমরা দেখলাম হোয়াইট কোটেড টাং। এরপর আমি সিবিসি দেখলাম, সিবিসিতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডাব্লিউবিসি কাউন্টটা আমরা দেখবো। সব ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনে ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যায়। ডাব্লিউবিসি কাউন্ট নরমালি 11,000 থাকে, 4,000 থেকে 11,000। তো আমাদের এখানে যেটা হয় টাইফয়েডের মধ্যে, সেখানে ডাব্লিউবিসি কাউন্টটা মানে একটা হেলদি পার্সনের ডাব্লিউবিসি কাউন্টটা যদি সিবিসি করা হয় তাহলে তাদের 6,000-7,000 এরকম থাকতে পারে। হ্যাঁ, 7,000-8,000 থাকে। কিন্তু একটা টাইফয়েডের পেশেন্ট তার যখন ডাব্লিউবিসি কাউন্টটা করা হয় এটা ডিক্রিজ কমে যায়। তো কমে কত? এই যে সাপোজ নরমাল লেভেল হচ্ছে 4,000 থেকে 11,000, তাহলে যাদের এন্টেরিক ফিভার তাদের এটা কমে হয়তো মানে লোয়ার মার্জিনে চলে আসবে, হয়তো 4,000 থাকবে অথবা 3,000 অথবা 2,000। মানে আমাদের ডাব্লিউবিসি কাউন্টটা কমে যায়, নিউট্রোফিল কাউন্টটা কমে যায়। যে নিউট্রোফিল কাউন্টের যে নরমাল ভ্যালুটা আছে এটা লোয়ার নরমাল লেভেলের যে লোয়ার রেঞ্জটা আছে এটাতে চলে আসে, অথবা এর চেয়েও কমে যায়। হ্যাঁ, কিন্তু অনেকের ক্ষেত্রে যে সবসময় কি ডাব্লিউবিসি কাউন্ট কমে, সবার কি কমে? বলে যে না, সবার কমে না, ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্টটা নরমালও থাকতে পারে। তাহলে সিবিসি অ্যাবসলিউট কোনো ইনভেস্টিগেশন না যে শুধু সিবিসি। সিবিসি আপনাকে একটা ক্লিনিক্যাল যে আদার্স যে রিলেভেন্ট কন্ডিশনগুলো আছে সেগুলোর সাথে একটা ক্লু দিবে। তাহলে ডাব্লিউবিসি কাউন্ট কমতে পারে, যদি কমে যায় তাহলে তো আপনি মোটামুটি ক্লিনিক্যাল যে সাইন সিম্পটমস সেগুলোর সাথে সাথে সিবিসি কাউন্ট ডাব্লিউবিসি কাউন্ট কমছে এটা দিয়ে একটু বুঝতে পারবেন যে না তার টাইফয়েডের দিকে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তার সিবিসিটা নরমাল, ক্লিনিক্যাল সাইন সিম্পটমগুলো ঠিক আছে, তখন আপনি সিবিসি যে অন্য কাউন্টগুলো আছে ইউসিনোফিল কাউন্টটা দেখবেন। হ্যাঁ, তো ইউসিনোফিল কাউন্টটা ইউসিনোপেনিয়া হয়। ইউসিনোপেনিয়া মানে কি? ইউসিনোফিল কাউন্টটা কমে যায়। তো নরমালি এটা 350 থেকে 500 পর্যন্ত এটা নরমাল কাউন্ট থাকে, কিন্তু আপনার ইউসিনোফিল কাউন্টটা এন্টেরিক ফিভারে কমে যায়। এবং কত কত পার্সেন্টের মধ্যে দেখেন 80% পেশেন্টের মধ্যে ইউসিনোফিল কাউন্ট কমে যায়। তাহলে সিবিসি যদিও ক্লু মানে অ্যাবসলিউট ক্লু যদি না দেয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 80% পেশেন্টের ক্ষেত্রে এটা আমাদেরকে টাইফয়েড ডায়াগনোসিসের জন্য একটা ক্লু দিতে পারে। এখন ব্লাড কালচারের পরে আমাদের এগুলো কেন দরকার? ব্লাড কালচার রিপোর্টটা আপনি পাবেন 72 ঘন্টা পরে। আর আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে ওই রিপোর্ট পাইতে আপনার সময় লাগবে 5 দিন। কারণ তারা কি করবে, ওটা ঢাকায় পাঠাবে। আমাদের যে জেলা শহর যেগুলো আছে ওইসব জায়গাতে কিন্তু ব্লাড কালচার করা হয় না। তো তারা কি করে, তারা স্যাম্পলটা নেয়, স্যাম্পলটা নেওয়ার পরে ওই স্যাম্পলটা ঢাকায় পাঠায়, ঢাকা থেকে করে রিপোর্ট করে তারপরে পাঠায়। তো দেখা যায় 5 দিন সময় লেগে যায়। এখন এই 5 দিন তো আপনি পেশেন্টকে এমনি রাখতে পারবেন না, তাকে আপনার অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। এখন অ্যান্টিবায়োটিক শুরু করার জন্য আপনার টাইফয়েড সাসপেক্ট করার জন্য ক্লিনিক্যালি কিছু 7 দিনের বেশি ফিভার, ডাব্লিউবিসি কাউন্টটা কমছে, অথবা ডাব্লিউবিসি কাউন্ট ঠিক আছে কিন্তু ইউসিনোফিল কাউন্টটা কমে গেছে। এখন যদি ইউসিনোফিল কাউন্ট কমে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কি পেলেন, এখানে কিছু একটা ক্লু পেলেন যে তার ক্ষেত্রে আপনি ইয়া করতে পারেন, তাকে আপনি ট্রিটমেন্টটা দিতে পারেন। এখন ইউসিনোফিল কাউন্ট কমে গেছে, এটা আবার সব মেশিন মানে এখানে একটা বিষয় বুঝবেন যে আমাদের যে ল্যাবগুলো আছে গ্রাম অঞ্চল মানে উপজেলা লেভেলের যে ল্যাবগুলো আছে, এই ল্যাবগুলোতে যে সিবিসি মেশিনটা আছে এই সিবিসি মেশিনটার মধ্যে ইউসিনোফিল কাউন্টটা কিন্তু তারা খুব ভালোভাবে দেয় না, প্রপার ইউসিনোফিল কাউন্টটা দেয় না। তারা কি করে, তারা একটা সফটওয়্যারের মাধ্যমে ইউসিনোফিল কাউন্টটা দিয়ে দেয়। এই সফটওয়্যারের মাধ্যমে যে ইউসিনোফিল কাউন্টটা দেয় এটা দিয়ে কিন্তু আপনি ইউসিনোফিল কাউন্ট অ্যালার্জিতে বেড়ে যায়, এটা আমরা জানি, আর টাইফয়েডে কমে যায়। তাহলে এটা কিন্তু সিবিসির মধ্যে কি দেখা হয়, আমাদের নিউট্রোফিল কাউন্ট দেখা হয়, হ্যাঁ, লিম্ফোসাইট দেখা হয়, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, বেজোফিল। তাহলে সিবিসির মধ্যে আমাদের এই 5টা জিনিস দেখা হয়। ইয়া ডাব্লিউবিসি কাউন্ট যখন হয়, ডিফারেনশিয়াল কাউন্ট যখন দেখা হয় তখন এই 5টা জিনিস দেখা হচ্ছে, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, বেজোফিল। এখন অনেক জায়গায় আছে সিবিসি মেশিন এখনো মানে ডিজিটাল যে মেশিনগুলো আছে আমেরিকা জাপান থেকে যেগুলো বানানো, এগুলো মানে অনেক জায়গায় নাই। তারা দেখা যাচ্ছে, আমি এমন কিছু ক্লিনিকের সম্পর্ক জানি যে ওখানে কিচ্ছু নাই, জাস্ট তারা ব্লাড স্যাম্পলটা নেয়, নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেয়, তো মাইক্রোস্কোপের নিচে দিয়ে তারা নিজেদের মতো অনুমান করে একটা রেজাল্ট বসায় দেয়। হ্যাঁ,
তো আপনার যেখানে মেশিন আছে এখন অনেক জায়গায় প্রোফাইল, এখন মাইক্রোস্কোপের নিচে দিলে তো সেখানে প্যাথোলজিস্ট হতে হবে বা ভালো ওই ধরনের ইয়া থাকতে হবে, সিনিয়র। আমরা নিজেরাই তো মাইক্রোস্কোপের নিচে, আমরা যখন মানে ফার্স্ট সবাই শেষ করে আসছে, মাইক্রোস্কোপের নিচে কিবার মানে ডাব্লিউবিসি কয়টা আছে, নিউট্রোফিল কাউন্ট কয়টা আছে, আমরা নিজেরাই তো বলতে পারি না। তাহলে যে টেকনোলজিস্ট যারা আছে তারা কতটুকু বলতে পারে, এটা তো আসলে বলা যায় না যে তারা আসলে কাউন্ট করতে পারতেছে কিনা। তো সেজন্য এখন মেশিনে সব জায়গার মধ্যে ঢাকা বলেন মানে বিভাগীয় শহরগুলোতে ভালো ভালো মেশিন পাওয়া যায়। এখন উপজেলা লেভেলে যেটা হয় সেখানে যে সিবিসি মেশিনে দুই ধরনের মেশিন আছে, একটা হচ্ছে 3 পার্ট, একটা হচ্ছে 5 পার্ট। এখন আমি আপনাদেরকে এটা কেন আলোচনা করতেছি, এটা আসলে দরকার আছে। দেখেন 3 পার্ট যে সেল কাউন্টার মেশিন বলা হয় সিবিসি মেশিনটাকে, তো 3 পার্টের মধ্যে নিউট্রোফিল কাউন্ট, লিম্ফোসাইট কাউন্ট, মনোসাইট, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট এই তিনটা দেখা হয়। তাহলে এটা হচ্ছে 3 পার্ট কাউন্টার। তো 3 পার্ট সেল কাউন্টার ম্যাক্সিমাম উপজেলা লেভেলের মধ্যে 3 পার্ট সেল কাউন্টার, এবং ঢাকাতে অনেকগুলো নাম করা হসপিটাল আছে, মানে এখন নামের মধ্যে ইয়ে হয়ে গেছে কিন্তু তারা 3 পার্ট রাখতেছে। 5 পার্ট মেশিনের মধ্যে কি দেখা হয় সেখানে ইনক্লুডিং বেজোফিল এন্ড ইউসিনোফিল। এখন দেখেন বেজোফিলের যদিও খুব একটা আমাদের লাগে না ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশনের জন্য, ইউসিনোফিল কাউন্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন যে 3 পার্ট যে মেশিনগুলো আছে এখানের মধ্যে ইউসিনোফিল কাউন্টটা নাই, ওখানে দেখা হয় নিউট্রোফিল কাউন্ট, লিম্ফোসাইট কাউন্ট, মনোসাইট কাউন্ট। কিন্তু তারা যখন সিবিসি যে রিপোর্টটা করে সেখানে এই তিনটার সাথে বেজোফিল এবং ইউসিনোফিল এই দুটো দিয়ে দেয়। কিভাবে দেয়, ওটা সফটওয়্যারে একটা ক্যালকুলেশন করে দেয়। তো ওই ক্যালকুলেশন মানে অ্যাবসলিউট হবে না, এটাকে বানানো হয়েছে তিনটা দেখার জন্য। তাহলে এটাতে যে পাঁচটা বাকি যে দুটো দিছে এটা অ্যাবসলিউট রেজাল্ট আসছে আমার মনে হয় না। তাহলে 5 পার্ট যেগুলো আছে সেখানে কিন্তু আপনার নিয়ারলি অ্যাবসলিউট রেজাল্ট আপনি পেতে পারেন। তো সেখানে আপনার ইউসিনোফিল কাউন্টটা দেখা যাচ্ছে। তাহলে ইউসিনোফিল কাউন্ট যদি বাড়ে তাহলে তার অ্যালার্জির সম্ভাবনা আছে। অনেক ক্ষেত্রে আমরা অ্যালার্জি দেখার জন্য ইউসিনোফিল কাউন্টটা দেখি, আবার ইউসিনোফিল কাউন্টটা কমে যাচ্ছে কোথায়, ইউসিনোপেনিয়া টাইফয়েডের মধ্যে। তাহলে সেক্ষেত্রে 5 পার্টের মেশিনে দেখা হচ্ছে কিনা এই বিষয়টা একটু জানা দরকার। তো ক্লিনিকগুলো 3 পার্ট কেন রাখে, 3 পার্টের একটা মেশিনের দাম 3 লাখ টাকা, আর দেখা যাচ্ছে 5 পার্টের একটা মেশিনের দাম 6 লাখ টাকা। তো সেই জন্য 5 পার্টের মেশিনটা অনেকেই রাখে না, ওরা যে 3 পার্টের মেশিনটা তারা ক্লিনিক চালাই নিচ্ছে, অথচ তারা মানে 5 পার্টের মেশিনটা যদি 3 লাখ একটা হসপিটালের মানে মিনিমাম ছোট একটা ক্লিনিকের, যে তাদের মোটামুটি ছোট একটা ক্লিনিক করতে মোর দেন 1 কোটি টাকার উপরে লাগে, মোর দেন 1 কোটি। তাহলে তারা এটা করে তাদের ম্যাক্সিমাম ইনকাম হয় সিবিসি দ্বারা। একবার যে কোনো ডিজিজের জন্য তো আমাদের সিবিসি এনিমিয়া ডায়াগনোসিস করতে, এরপর হচ্ছে এন্টিনাটাল চেকআপ, এরপর হচ্ছে পেরিনাটাল চেকআপ, সব জায়গাতেই সিবিসিটা লাগে। তো সিবিসি দ্বারা তাদের টোটাল হসপিটালটা ডিপেন্ড করে, কিন্তু তারা এই মেশিনের ক্ষেত্রে এই কৃপণতাটা করে, যেটা টোটালি মানে প্রতারণা। যে আমি 3 পার্ট করলাম আর সফটওয়্যারের মাধ্যমে দুটো দিলাম, এবং যেটা আমার নিজেরও সন্দেহ যে এটা অ্যাবসলিউট না, এটা ওয়ান টাইপস অফ করাপশন। তো আপনি যেটাতে দেখবেন ইউসিনোফিল কাউন্টটা 5 পার্টে করা হচ্ছে কিনা, অথবা আশেপাশে যেখানে 5 পার্ট মেশিন আছে টাইফয়েড ইয়া করে সিবিসিটা আপনি তাদেরকে ওখানে করতে দিবেন। এবার আসেন আমরা উইডাল টেস্ট সম্পর্কে একটু আলোচনা করি। হ্যাঁ, তো আমাদের উইডাল টেস্ট এটা মানে 7 দিনের মধ্যে এটা কোনো ভ্যালু নাই। প্রথম 7 দিনের মধ্যে জ্বর শুরু হওয়ার, ফিভার শুরু হওয়ার 0 to 7 ডে, এই 7 দিনের মধ্যে এটা কোনো ভ্যালু নাই, কারণ এগুলো ব্লাডে অ্যাপিয়ার করে 7 দিন পরে। 7 দিন পরে এগুলো ব্লাডে আসে। তো এখানের মধ্যে 4টা প্যারামিটার আছে, টিও, টিএইচ, আর এইচ হচ্ছে প্যারাটাইপি এ, বিএইচ হচ্ছে প্যারাটাইপি বি। এখানে কয়েকটা জিনিস আমরা দেখি। ও অ্যান্টিবডি বেড়ে যায় সালমোনেলা ইনফেকশনের 6 দিন পরে। দেখেন এখানের মধ্যে একটা অ্যান্টিবডি আছে টিও অ্যান্টিবডি, তাহলে সালমোনেলা ইনফেকশনের 6 দিন পরে এটা বেড়ে যায়। এরপর কি বললাম আমরা এখানে, আবার ক্লিনিক্যালি পেশেন্ট সুস্থ হলে 1 মাসের মধ্যেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তাহলে এই যে ও অ্যান্টিবডিটা আছে এটা জ্বর শুরু হওয়ার 6 দিন পরে বেড়ে যাবে, আর 1 মাসের মধ্যে ও অ্যান্টিবডিটা নাই হয়ে যাবে। আর টিও বাড়তি থাকা মানে পেশেন্টের অ্যাক্টিভ ইনফেকশন আছে, এতটুকু মনে রাখবেন। কেবল টিও যদি বাড়ে তাও অ্যাক্টিভ ইনফেকশন বলা যায়। আর এই যে টিএইচটা আছে, এই টিএইচটাও কিন্তু 10 থেকে 11 দিনে বাড়ে বাড়ি, এটা বাড়তে বাড়তে এটা পেশেন্ট ভালো হয়ে যাওয়ার পরেও 1 বছর পর্যন্ত এটা বাড়তে থাকে। তাহলে নরমাল লেভেল 160, বাড়লে এটা হয় 180 গুণ 160 এরকম হতে পারে, বা 160 এর ডবল 320 এরকম হতে পারে। তাহলে এই যে টিএইচটা আছে এটা পেশেন্ট ভালো হয়ে যাওয়ার পরেও বাড়তে থাকে, আর পেশেন্ট ভালো হওয়ার পরে টিও লেভেলটা নরমালে চলে আসে। তাহলে টিও নরমাল, সাপোজ একটা পেশেন্টের টিও 1.80 আছে, 1:80, আর টিএইচটা তার আছে 1:320। তাহলে অ্যাক্টিভ ইনফেকশন থাকতে হলে শুধু এতটুকু মনে রাখেন, অ্যাক্টিভ ইনফেকশন থাকতে হলে ও পজিটিভ থাকতে হবে, মানে ও 1:8 এর বেশি থাকতে হবে। 1 কত 160 অথবা 1:320 এরকম থাকতে হবে। তাহলে ও দ্বারা মনে রাখবেন ও পজিটিভ মানে মানে ও বাড়তি, টি তো মনে থাকবে, শুধু ও দ্বারা মনে রাখেন ও বাড়তি মানে অনগোয়িং ইনফেকশন। এই অনগোয়িং ইনফেকশন দ্বারা এটা মনে রাখবেন। হ্যাঁ, এখন একটা পেশেন্টের আপনি দেখলেন যে তার টিওটা নরমাল, টিওটা 1:80 আছে, কিন্তু টিএইচ যেটা আছে এটা 1:320 অথবা এটা 1:1200 যেটাই হোক, কিন্তু তার টিওটা নরমাল। তাহলে এটা ডায়াগনোসিস কি হবে, পেশেন্টের কি অ্যাক্টিভ ইনফেকশন আছে না এটা প্রিভিয়াস ইনফেকশন, ফার্স্ট ইনফেকশন, পেশেন্ট সুস্থ আছে। হ্যাঁ, এখন ধরেন পেশেন্টের এটাও নরমাল, টিও নরমাল, টিএইচ নরমাল, কিন্তু এজটা তার আছে মানে অনেক বেশি 320 এরকম আছে। তখন তাইলে আমরা বলবো এটা ফার্স্ট ইনফেকশন, বাট ইনফেকশনটা কি দ্বারা হচ্ছে, হ্যাঁ সালমোনেলা প্যারাটাইফি এই দ্বারা হচ্ছে। হ্যাঁ, তাহলে এতটুকু আমরা মনে রাখি। তাহলে এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে আমার উইডাল টেস্টে যদি এটা খুব একটা সিগনিফিকেন্ট ভ্যালু নাই, তারপরে যদি আমরা ইয়ে করে রাখি টিও পজিটিভ হতে হবে। ও পজিটিভ মানে অনগোয়িং ইনফেকশন। এখন এজ অনেক বাড়ছে, বিএইচ অনেক বাড়ছে, কিন্তু আমার টিওটা বাড়ে নাই, তাহলে আমার এটা মানে প্রিভিয়াস ইনফেকশন, এটা আমাদের মনে রাখতে হবে। ভাইয়া আইজিজি বা আইজিএম এর কোনো ভ্যালু নাই এতে সালমোনেলা টাইপের ক্ষেত্রে? আইজিএম যেটা আছে, আইজিএম তো অ্যাকচুয়ালি পিসিআর মেথডে করা হয়। আইজিজি চলে আসা মানে পেশেন্ট রিকভারি স্টেজে চলে গেছে। আইজিএম থাকলে পজিটিভ থাকলে? হ্যাঁ, আইজিএম পজিটিভ থাকলে আমাদের যদি পেশেন্টের যদি ফিভার থাকে এবং পেশেন্টের ক্লিনিক্যাল সাইন সিম্পটমস যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ইনফেকশন বলতে পারবো। আইজিএমটা সবসময় অ্যাকুইট কেসে বাড়ে। হ্যাঁ আচ্ছা, আর মানে টিওটা মেইনলি হচ্ছে ইনফেকশন, হ্যাঁ, বাকিগুলো টিওটা ফেলিয়ার। আমাদের বাকিগুলো কোনো ভ্যালু নাই, এটা একটু মনে রাখবেন। আচ্ছা টিওটা ভাইয়া অটোমেটিক অ্যান্টিজেন ইন্ডিকেট করে, আর বাকিগুলো প্লাজমার অ্যান্টিজেন ইন্ডিকেট করে। প্লাজমার অ্যান্টিজেন গুলো আসে আমাদের নরমালি কখন, যখন পেশেন্ট ইয়া হয় এটা যায় মানে ভালো হয়ে যায়, তখন পেশেন্ট ক্লিনিক্যালি কিউর হওয়ার পরেও 1 বছর পর্যন্ত টিএইচ বাড়তে থাকে। ক্যারিয়ার কোনটা বলবো ভাইয়া? ক্যারিয়ার যদি থাকতে হয়, আমাদের যদি টিও পজিটিভ যদি থাকে তখন সে ক্যারিয়ার, আমি ক্যারিয়ার ডিফারেন্স করবো তাহলে না যে অ্যাক্টিভ সেই ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা, অনেক ক্ষেত্রে যে গল্প গিয়ে বসে থাকে এটাকে কোনো ইয়ে করার কোনো সুযোগ আছে ডায়াগনোস করার? না না, ওটার আসলে ওইভাবে কোনো সুযোগ নাই এখন। এখানে হ্যাঁ রানিং নো ফিভার দুটো যদি কোএক্সিস্ট করে তখন তো আমাদের দুইটা কোএক্সিস্ট হতে পারে। যেমন ধরেন একটা বাচ্চার ইন্টেরিক ফিভার এবং তার আশেপাশে এই কারো ইয়া হলো প্রেসবিটাইক ইনফেকশন হলো, অথবা যেগুলো আছে ভাইরাল ফিভার গুলো তো খুবই কন্টাজিয়াস, ঘরে একজন হলে আশেপাশে সবার হয়ে যায়। তখন দুইটা যদি একসাথে হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যান্টিবায়োটিক দিয়ে মানে ইন্টেরিক ফিভারের ট্রিটমেন্টটা চলবে আর কি। আচ্ছা, তাহলে মোট কথা হচ্ছে ভাইয়া ইন্ডাস্ট্রির মধ্যে প্রথম 7 দিনের মধ্যে মানে উইডাল টেস্টের কোনো ভ্যালু নেই? কোনো ভ্যালু নাই, একবারই কোনো ভ্যালু নাই। এটা দিলে পেশেন্টের টাকা নষ্ট ছাড়া কিছু না। তাহলে এরপরে যে আমাদের ব্লাড সিএস আর সিবিসি আর আইজিজি আইজিএমও করতে দেয় অনেকে দেখলাম। হ্যাঁ, ওটা আইজিএম তো আসলে অনেক ব্যয়বহুল, তো পেশেন্টের ওটা আবার সব জায়গাতে নাইও। হ্যাঁ, যদি থাকে সেখানে আপনি দিতে পারেন।
এটা তো 7 দিনের আগে দেওয়া যাবে। হ্যাঁ, মিনিমাম 5 দিন পরে। আচ্ছা, এই যে ব্লাড কালচার 5 দিন পরে। ব্লাড কালচার কিন্তু আপনার প্রথম সপ্তাহের মধ্যেই পজিটিভ আসবে, 2-3 দিনের মধ্যে এটা পজিটিভ আসতে পারে, মানে আপনার কাছে যখনই আসবে তখন ব্লাড কালচার দিতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এখন আমরা এখানে আর কয়েকটা বিষয়, তাহলে কয়েকটা কেস একটু দেখেন। পেশেন্ট ফিভার উইথ রানি নোজ নিয়ে আসলো, জ্বরের 10 দিন, উইদার টেস্ট দিলেন, রিপোর্ট আসলো এটা টিইউ এত টিএইচ এত, তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? ফার্স্ট ইনফেকশন ছিল। ফার্স্ট ইনফেকশন ছিল। এখন আমরা ট্রিটমেন্টটা একটু দেখি। তাহলে ট্রিটমেন্টে আমাদের যেটা হবে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল চলবে, এডিকুয়েট হাইড্রেশনটা মেইনটেইন করতে হবে। অ্যান্টিবায়োটিক যদি আনকমপ্লিকেটেড টাইফয়েড থাকে, হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি এগুলো যদি না থাকে, এগুলোকে আনকমপ্লিকেটেড ফিভারে বলা হয়। তখন আমাদের থার্ড সেফিক্সিম বলতে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন আর অ্যাজিথ্রোমাইসিন আপনি দিতে পারেন। যেটাই হবে টাইফয়েডের ট্রিটমেন্টের মধ্যে, এটা অবশ্যই মনে রাখবেন মিনিমাম 10 দিন, মানে 10 থেকে 14 দিন। 7 দিনের মধ্যে টাইফয়েড ভালো হয় না, মিনিমাম 10 থেকে 14 দিন, এটা একটু মাথায় রাখবেন। সেফিক্সিমের ডোজ হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি পার ডে, আর অ্যাজিথ্রোমাইসিন 20 মিলিগ্রাম পার ডে। 10 ডেজও আছে। জি, কোনো বইতে 7 to 10 ডেজ আছে। না 7 to 10 ডেজ না, এখন এটা আপডেটেড, এটা 10 থেকে 14 দিন মিনিমাম। হ্যাঁ, আপনার মিনিমাম 10 দিন দিবেন মিনিমাম, কারণ অনেক সময় দেখা যায় 7 দিন ফুলি রিকভার হচ্ছে না, পরবর্তীতে আবার যে কিছু থেকে যায় এগুলো আবার দেখা যায়, মানে দেখা যায়। ওকে ওকে। আর সিভিয়ার টাইফয়েড এখন ধরেন অনেক সময় কি হয়, যেমন আগে সিপ্রোফ্লক্সাসিন দিয়ে কিন্তু টাইফয়েড ভালো হয়ে যেত, একটা সময় ছিল যে সিপ্রোফ্লক্সাসিন দিয়ে টাইফয়েড ডায়াগনোসিস, সিপ্রো দিতে ভালো হয়ে গেছে। সিপ্রো কিন্তু আমাদের এখানে মূল কথা হচ্ছে কি সালমোনেলা। তো সালমোনেলা এগুলো কি সালমোনেলা শিগিলা প্রোটিয়াস, এগুলো এন্টারোব্যাকটেরিয়াসি গ্রাম নেগেটিভ অর্গানিজম। তো গ্রাম নেগেটিভ অর্গানিজমের বিরুদ্ধে আপনার সিপ্রোফ্লক্সাসিন যেটা আছে ফ্লুরোকুইনোলন এগুলো কাজ করতেছে, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন কাজ করতেছে, ম্যাক্রোলিজ গুলো কাজ করতেছে। কিন্তু সিপ্রোফ্লক্সাসিন একটা বয়সে এত বেশি ব্যবহার হয়েছে, এখন সিপ্রোফ্লক্সাসিন দেখা যায় 100 জনের মধ্যে 90 জনই রেজিস্ট্যান্ট। তো এই কারণে যদি পেশেন্টকে আপনি দিতে পারেন সেফিক্সিম, মানে সেফ 3 ট্যাবলেট দিতে পারেন। যদি হয়ে থাকে অ্যাডাল্ট হয়ে থাকে তাদেরকে সেফ 3 দিতে পারেন 20 মিলিগ্রাম পার কেজি হিসাব করে আর কি। সেক্ষেত্রে সেফ 3 ডিএসও লাগতে পারে কারো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে শুধু সেফ 3 দিলে হয়ে যায়। আর সিভিয়ার টাইফয়েড এখন সবগুলোকে সিভিয়ার হিসেবে ধরা হয়, 7 দিনের বেশি চলে গেছে, পেশেন্ট অনেক বেশি উইক হয়ে গেছে, পেশেন্ট টক্সিক হয়ে আছে, হ্যাঁ এই লুকিং সবগুলোকে মিলে এমনি ইউজুয়ালি সিভিয়ার টাইফয়েড বলা হয়, যেখানে মানে হেপাটোমেগালিটিস মানে কমপ্লিকেশন গুলো থাকে, টাইফয়েডের কমপ্লিকেশন গুলো থাকে, পারফোরেটেড থাকে। হ্যাঁ, এরপরে হচ্ছে হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি ওইগুলোকে। কিন্তু এখন আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে পেশেন্ট সিভিয়ার হয়ে গেলে এটাকে সিভিয়ার টাইফয়েড হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে আমাদের সেফটি এক্সাম দেওয়া হয়। তো সেফটি এক্সাম 100 মিলিগ্রাম পার কেজি পার ডে 10 থেকে 14 দিন। তো এটা সেফটি এক্সামের ডোজটা আমরা আলোচনা করছি আগে। সেফটি এক্সাম যদি আমাদের 1 গ্রাম পর্যন্ত হয়, যেমন 10 কেজি যদি ওজন হয় বাচ্চা, তাহলে আমরা 1 গ্রাম দিব দৈনিক একবার দিলে হবে। আর যদি 10 কেজি 1 গ্রামের বেশি যদি পায়, ধরেন 1.2 গ্রাম পাচ্ছে দৈনিক 12 কেজি বাচ্চা, তাহলে আমরা 600 মিলিগ্রাম সকালে দিলাম, 600 মিলিগ্রাম রাতে দিলাম, মানে 2 বেলা ভাগ করে দেবো আর কি। ডোজ অফ সেফিক্সিম ইন টাইফয়েড 20 মিলিগ্রাম পার কেজি পার ডে। তাহলে সিরাপ সেফট্রি রক্সিম পাওয়া যায় 10 কেজিতে 1 চামচ করে দিনে 2 বার। এটা হলো সেফট্রির ডোজ। একবার ইনিশিয়ালি একটা বাচ্চা আগে কখনো খুব একটা অ্যান্টিবায়োটিক্স পায় নাই, হ্যাঁ প্রথম আসছে, এখন সেক্ষেত্রে আপনি সেফিক্সিম দ্বারা শুরু করতে পারেন। ম্যাক্সিমামের অনেকের ক্ষেত্রেই সেফিক্সিমে ভালো হয়ে যায়, ম্যাক্সিমাম বলবো না, অনেকের ক্ষেত্রে সেফিক্সিমে ভালো হয়ে যায়। এটা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন আপনি 20 মিলিগ্রাম। ইউজুয়াল ডোজ হচ্ছে অন্য ডিজিজের হচ্ছে 10 মিলিগ্রাম পার কেজি পার ডে, মানে 10 কেজিতে আধা চামচ। অন্য টাইফয়েড দিতে অন্য সবগুলোতে 10 কেজিতে আধা চামচ, টাইফয়েডে 10 কেজিতে 1 চামচ। এজিথ্রোমাইসিনও একই 10 কেজিতে 1 চামচ দিনে একবার টাইফয়েডে। আর অন্য ডিজিজের মধ্যে যদি দেন সেক্ষেত্রে আধা চামচ। এন্টেরিক ফিভারের কমপ্লিকেশন গুলো কি আছে? ইন্টেস্টাইনাল পারফোরেশন, প্যারালাইটিক পলিসিস্টাইটিস হতে পারে, নিউমোনিয়া একবারে খুব রেয়ার কমপ্লিকেশন, কারো ক্ষেত্রে হতে পারে, অস্টিওমাইলাইটিস হতে পারে, সেপ্টিক আর্থ্রাইটিস হতে পারে। এখন আমরা প্রিভেনশন করবো কিভাবে? তাহলে আমাদের এখন যেটা আছে, বাচ্চারা অনেক ইলুকিং হয়ে গেলে সেফটি এক্সামটাই দেওয়া হয়। সেফটি এক্সাম ডোজ আমরা আগের ক্লাসে আলোচনা করছি, অনেকবার আলোচনা করেছে, এই কারণে এখানে আলাদা করে দিলাম না। প্রিভেনশন আমরা কিভাবে করতে পারি? মেইনটেইন পার্সোনাল হাইজিন। এই যে আমরা এখানে ইগ শেলের কথা বলতেছি, ইগ শেল কন্টেইন ভেরিয়াস টাইপস অফ সালমোনেলা অর্গানিজম, ক্লিন ইট বাই অ্যান্টিসেপটিক এন্ড অ্যাভয়েড কন্টামিনেশন অফ ফুড ইন রেফ্রিজারেটর অর কুকিং ম্যাটেরিয়ালস। আর স্ট্রিট ফুড অ্যাভয়েড করেন, ভ্যাকসিনেশন। আমরা প্রতিটা ডিজিজের সাথে আমরা আপনার যে আলোচনা করছিলাম সেখানে ভ্যাকসিনের কথা আলোচনা করছি। রোটাভাইরাস, এখানে আমরা টাইফয়েড ভ্যাকসিনটা একটু বলে দিচ্ছি। টাইফয়েড ভ্যাকসিনটা এটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। তো এখানে মোটামুটি ভ্যাকসিনটা কয়েকটা নামে পাওয়া যায়। টাইফেরিক্স, ভ্যাক্সপয়েড, এটা 25 মাইক্রোগ্রাম থাকে। দামটা একটু দাম আছে, প্রাইসটা একটু বেশি, কিন্তু দিলে ভালো, খারাপ না, খুব বেশি না। একটা টাইফেরিক্সটা যত সম্ভব 400 টাকার মতো, অনেক আগে একটু আর কি। তো এটা টাইফয়েড ফিভারের বিরুদ্ধে কাজ করে। এটা কাদেরকে দিবেন? 2 বছরের আগে দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। 2 বছর পরে দিবেন। তাহলে 2 বছর পরে দিবেন, যে এটা 2 বছর পরে, সাপোজ বাচ্চা 2 বছর হয়েছে, আপনি একটা ডোজ দিয়ে দিলেন, হ্যাঁ এই ভ্যাকসিনটা একটা দিয়ে দিলেন। এরপরে 5 বছর বয়সে সেকেন্ড আরেকটা ডোজ দিতে পারেন। একবার দিলে 3 বছর ইমিউনিটি দেয়, মোটামুটি 3 বছর ইমিউনিটি দেয়, এতটুকু রাখবেন। তাহলে দিবেন অবশ্যই 2 বছর বয়স পার হলে দিবেন। এরপর একবার দিলে এটা 3 বছরের জন্য ইমিউনিটি দিবে, এটা ইন্ট্রামাসকুলার। তো ভ্যাকসিনের মধ্যে থাকেই এতটুকু 0.5 ml, 3 বছর পর দিবেন। বাংলাদেশের মধ্যে ইনসেপ্টা কোম্পানি বানাইছে যেটা, ওটার নাম হচ্ছে ভ্যাক্সপয়েড, ওটা 400 টাকার মতো দাম। এটা হলো টাইফয়েড ভ্যাকসিন, একটু মনে রাখবেন। আচ্ছা ভাই, যদি ফার্স্ট ইনফেকশন থাকে সেটা ফিভার নিয়ে আসে, তখন সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন আছে? যদি ফার্স্ট ইনফেকশন থাকে, ফিভার থাকে, তাহলে একটা ব্লাড কালচার দিবেন আগে। হ্যাঁ, মানে আপনি উইডাল টেস্টের মধ্যে ফার্স্ট ইনফেকশনের পাচ্ছেন, তখন সেক্ষেত্রে আপনি একটা ব্লাড কালচার দিতে পারেন। এরকম কিছু পেশেন্ট আপনারা পাবেন যে ওই পেশেন্ট গুলো মানে অনেক দিনের ফিভার, 10 দিন 15 দিন এই ধরনের ফিভার, তখন তাদের ক্ষেত্রে ফিব্রাইল অ্যান্টিজেন, যেখানে মধ্যে রিকেটশিয়াটাও দেখা হয়। অনেক রিকেটশিয়া থাকে, রিকেটশিয়া যদি থাকে, রিকেটশিয়া অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে, তখন সেক্ষেত্রে তাদের যদি